প্রিয় ছাত্রছাত্রী তোমাদের প্রত্যেককে তোমার আমার চ্যানেল আরটি এডুকেশনে আরেকবার স্বাগত জানাই। এর আগের পার্টের ভিডিওতে আমরা এই WBTA থেকে পেজ নাম্বার 117 কিন্তু সলভ করেছিলাম, আর আজকের এই পার্টের ভিডিওতে আমরা সলভ করতে চলেছি WBTA টেস্ট পেপার 2026 পেজ নাম্বার 119। পেজ নাম্বার 119 কিন্তু আজকে আমরা টোটালি কিন্তু সলভ করব। কোন কোশ্চেনগুলো না, আমরা যে কোশ্চেনগুলো আলোচনা করব সেগুলো হচ্ছে 1 নাম্বার আর 2 নাম্বারের প্রশ্ন, যতগুলো রয়েছে সেগুলো নিয়ে কিন্তু আলোচনা করব। আজকে এই চ্যানেলের আমার কিন্তু এটা সেকেন্ড ভিডিও, অর্থাৎ তোমাদের এই সিরিজের কিন্তু আজকে সেকেন্ড ভিডিও। এই সিরিজে কিন্তু আমরা এই WBTA যে টেস্ট পেপার রয়েছে তার কিন্তু শুধুমাত্র ম্যাথ এমনটা নয়, ম্যাথের সাথে আমরা কিন্তু ফিজিক্যাল সায়েন্স এবং লাইফ সায়েন্স নিয়েও কিন্তু আলোচনা করব। তো চলো প্রত্যেকে কিন্তু খাতা কলম এবং টেস্ট পেপার, এই WBTA টেস্ট পেপারটা বের করে নাও। পেজ নাম্বার 119, এই পেজ নাম্বার 119-এর প্রথম যে প্রশ্নটা তোমরা দেখতে পাচ্ছ সেটা বলেছে যে পল্লবীর 500 টাকা 9 মাসের জন্য, 600 টাকা 5 মাসের জন্য নিয়ে একটি ব্যবসায় নিয়োজিত করলো, লাভ্যাংশের বন্টনের অনুপাত কি হবে। তাহলে দেখো পল্লবীর যে টাকা, পল্লবীর যা টাকা সেটা তার মূলধন টোটাল কত হবে না, পল্লবীর মূলধন কত হবে না, দেখো যে পরিমাণ টাকাটা সে নিয়োজিত করেছে সেটা 9 মাসের জন্য করেছে, কত টাকা করেছে 500 টাকা। তাহলে টোটাল টাকা কত হবে 5 9 45, এটা তার টোটাল টাকা। একই রকমভাবে যদি আমরা সোমার ক্ষেত্রে বের করি, সোমার ক্ষেত্রে তার মূলধন কত হবে না, সোমার ক্ষেত্রে তার মূলধন হবে 600 × 5, তাহলে 6 5 কত হয়ে গেল 30, অর্থাৎ 3000 টাকা। তাহলে এখন আমি এদের কি বের করব না, লাভ্যাংশের বন্টন বের করব। তাদের এদের যে টাকাটা আছে এই টাকাটার কিন্তু আমরা কি বের করব, এরপর অনুপাত বের করব। তাহলে পল্লবী ও সোমার লাভ্যাংশের পরিমাণ, লাভ্যাংশের অনুপাত হবে, অনুপাত ইকুয়াল টু কত হয়ে যাবে না 4 5 2টা 0 3 0 0 0, একটা দুটা 15 3 45, 15 গুণে 30, অর্থাৎ অ্যান্সার কত বেরোলো 3:2। তাহলে তোমাদের অপশানে দেখো রয়েছে অপশন নাম্বার এ, তার জন্য আমাদের কি হবে না, একের দাগের যে প্রশ্ন তার অপশন কিন্তু এ হয়ে যাবে ইজ দ্য রাইট অ্যান্সার। ওকে, এটা তোমরা প্রত্যেকে বুঝে গেছো আশা রাখি। দেন চলো আমরা যাব এর সেকেন্ড প্রশ্নে। এটা ছিল ফার্স্ট প্রশ্ন, তোমরা একটু পরে আমি সরে যাব, একদম টোটালি তোমরা কিন্তু স্ক্রিনশট নিয়ে নিতে পারবে। সেকেন্ড যে প্রশ্নটি বলেছে খুবই একটি ইম্পর্টেন্ট প্রশ্ন এবং খুবই একটি সহজ প্রশ্ন। দেখো H2 27/64 = 3/4 A দেওয়া আছে, এর মান নির্ণয় করতে বলছে। তোমাকে প্রশ্ন কি বলেছে না, A = 27/64, কত 64 = 3/4 A। আচ্ছা, এটাকে সিম্পলি আমরা এভাবেই কি লিখতে পারি, ভালো করে একটু দেখো তো, A/27/64 = 3/4 / A, আমরা এইভাবে লিখতে পারি। আচ্ছা, যদি আমরা এইভাবে লিখি, এটা উল্টে যদি লেখার চেষ্টা করি তাহলে আমরা কি লিখতে পারবো, A × 64 / 27 = এই এটা কোথায় থাকবে, নিচেই থাকবে, তাহলে 3/4 × 1/A। এরপর আমরা সিম্পলি কি কাজ করবো না, এটাকে নিয়ে যাব, সংখ্যাগুলোকে সব এদিকে নিয়ে আসবো। যদি আমরা করি তাহলে A² হয়ে যাবে, এর সঙ্গে গুণ করলে A² হবে, আর রইবে কে না, এদিকে আসবে 3 × 27 আর নিচে আসবে কত 64 × 4 হয়েছে। আচ্ছা, যদি এই কাজটা আমরা করি তাহলে দেখো ভালো করে নোটিস করো, এটা স্কোয়ার আছে, তাহলে স্কোয়ার থেকে যদি আমরা একদম উইথড্রল করে দিই তাহলে এই ইকুয়ালটা আমরা কি লিখবো, √3 × 27 / 64 × 4। আচ্ছা, 27কে আমরা কিভাবে লিখতে পারি, 27কে আমরা লিখতে পারি কি 3 × 3 × 3, আর নিচে দেখো 64কে 4 × 4 × 4, আর এর জন্য একটা 4, তাহলে এখান থেকে দেখো একটা 3 মানে দুটো 3 বেরাবে, আর নিচের দিকে দুটো 4 বেরাবে, তাহলে অ্যান্সার কত হবে। তাহলে দেখো এখানে কত হলো, 3 3 কত হলো 9, আর নিচে হয়ে যাবে কত 16, তাহলে এটা হলো তোমাদের কিন্তু অ্যান্সার। তাহলে এখানে দেখো তোমাদের যে অপশন রয়েছে অপশন নাম্বার সি হয়ে যাবে 2 এর দাগের জন্য রাইট অ্যান্সার। অপশন নাম্বার কত না, অপশন নাম্বার সি হচ্ছে তোমাদের রাইট অ্যান্সার। এই দুটো প্রশ্ন তোমরা বুঝে গেছো আশা রাখি। দুটো প্রশ্নের জলদি করে একটা স্ক্রিনশট নিয়ে নাও। দেন চলো আমরা যাই নেক্সট প্রশ্নে।
আমরা নেক্সট প্রশ্ন আমাদের জন্য যেটা অপেক্ষা করছে, খুবই একটি ইম্পর্টেন্ট প্রশ্ন, জ্যামিতি থেকে তোমাদেরকে দিয়েছে। দেখো খুবই ইম্পর্টেন্ট অঙ্ক, তোমরা কিন্তু প্রত্যেকে মন দিয়ে অঙ্কগুলো বুঝে নেবে, কারণ এই অঙ্কই যে আসবে এমনটা নয়, কিন্তু এরকম টাইপের অঙ্ক আসতে পারে, যার জন্য তোমাদের কিন্তু প্রত্যেকটা প্রসেস খুব ভালোভাবে জেনে রাখতে হবে। কেমন? তাহলে দেখো এখানে কি বলছে, একটি বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য দেওয়া আছে। ওকে, একটা বৃত্ত আমরা ড্র করলাম, একটা বৃত্ত, এই বৃত্তে ব্যাসার্ধের দৈর্ঘ্য দেওয়া আছে, আর কি দেওয়া আছে, একটি জ্যায়ের দৈর্ঘ্য দেওয়া আছে। ভালো করে দেখো, একটা জ্যায়ের দৈর্ঘ্য দেওয়া আছে, আমরা জ্যা অঙ্কন করলাম, এর নাম দিলাম আমরা এ বি। ক্লিয়ার? এর বৃত্তটার কেন্দ্র হচ্ছে ও। তাহলে কি বলছে না, এর ব্যাসার্ধ, আচ্ছা এই ব্যাসার্ধটা কি আমরা কি এইভাবে ড্র করতে পারি? ইয়েস, আমরা পারি ড্র করতে। আর এই ব্যাসার্ধ কি বলছে না, এই লম্ব যে জ্যাটা রয়েছে তার উপর কিন্তু লম্ব। আচ্ছা তাহলে আমরা এটাকে নাম দিলাম কি সি। এখানে একটা প্রশ্ন আছে, মন দিয়ে বুঝবে তোমরা কিন্তু, যে এটা একটা কি কোণী ত্রিভুজ, সমকোণী ত্রিভুজ, লম্ব বলে দিয়েছে। তার মানে দেখো আমাকে এর ডিস্টেন্সটা ওসি বের করতে বলেছে, ওসি আমাকে ক্যালকুলেট করতে বলেছে। ওকে, আমাকে এ বি এর দৈর্ঘ্য দেওয়া আছে, যে এর দৈর্ঘ্য 10 সেমি দেওয়া আছে। তাহলে এই যে এসি, এসি কি হবে না, যখন কোনো জ্যাকে যদি বৃত্তের কেন্দ্র যদি ওপর লম্ব অঙ্কন করা হয়, তাহলে যে দুটো অংশ হয় সেটা কি হয়, এ বি এর অর্ধেক হয়। কত হয়? অর্ধেক হয়। তাহলে এসি সমানে কত হবে, 10/2 ইকুয়াল টু হচ্ছে 5 সেন্টিমিটার। ক্লিয়ার প্রত্যেক এতটা পর্যন্ত? তাহলে এটা বেরিয়ে গেল 5 সেন্টিমিটার। আচ্ছা বৃত্তের ব্যাসার্ধ কত বলে দেওয়া রয়েছে? 13। কত বলে দেওয়া রয়েছে? 13। এটা 13 বলে দিয়ে দেওয়া হয়েছে। তাহলে আমরা এটাকে সমকোণী ত্রিভুজের অর্থাৎ পিথাগোরাসের সূত্র লাগাতে পারি। পিথাগোরাসের সূত্র অনুসারে এটা কি, এটা হলো অতিভুজ, মানে ওসি স্কয়ার ইজ ইকুয়াল টু এসি স্কয়ার প্লাস ওসি স্কয়ার। আরামসে আমরা করতে পারি। তাহলে আমাকে ওসি এর কত বলে দিয়েছে? 13। কত বলে দিয়েছে? 13। তাহলে 13 স্কয়ার ইকুয়াল টু এসি এর মান কত? 5। তাহলে 5 স্কয়ার প্লাস ওসি স্কয়ার। আচ্ছা 13 13 কত হয়? 169। আচ্ছা 5 5 কত হয়? 25। আমি 25টাকে যদি নিয়ে আসি -25 ইকুয়াল টু আমরা কত লিখবো? ওসি স্কয়ার। এরপরে দেখো যদি আমরা এটা বিয়োগ করি কত হবে? 144 ইকুয়াল টু ওসি স্কয়ার। তার মানে আমরা বলতে পারি কি √144 ইকুয়াল টু ওসি স্কয়ার, অর 12 ইকুয়াল টু হচ্ছে ওসি। তার মানে আমাদের যে অ্যান্সার আছে, তোমরা যদি একটু ভালো করে দেখো, অপশন নাম্বার বি, অপশন নাম্বার বি হয়ে যাবে এই 3 দাগের জন্য কিন্তু অ্যান্সার অপশন নাম্বার বি। ওকে, প্রত্যেকে করে নিয়েছো। দেন চলো নেক্সট প্রশ্ন, আরো একটি খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন দিয়েছে আমাদের ত্রিকোণমিতি থেকে। কেমন? তাহলে 4 দাগের যে প্রশ্নটা রয়েছে দেখো প্রত্যেকে একটু মন দিয়ে, বলেছে একটা ত্রিভুজ, একটা ত্রিভুজ বলে দিয়েছে। আচ্ছা বলো তো, আমি যদি একটা ত্রিভুজ ধরি এ বি সি, আর আমরা প্রত্যেকেই কিন্তু জানি, কি জানি বলো তো, প্রত্যেকেই আমরা জানি যে একটা যদি ত্রিকোণমিতির অঙ্ক হয়, তাহলে এ বি সি যদি আমি বলি, অর্থাৎ এটাকে যদি এ বলি, এটাকে যদি বি বলি, এটাকে সি বলি, একটা কোণ কিন্তু হয় কত ডিগ্রি? 90 ডিগ্রি। 90 ডিগ্রি না হলে সমকোণী ত্রিভুজ হবে না, সমকোণী ত্রিভুজ না হলে ত্রিকোণমিতি আসবে না। কেমন? তাহলে এখানে দেখো বলেছে কি না, সাইন বি প্লাস সি বাই 2, এইটা বলেছে বি বাই সি। আচ্ছা এখানে তোমরা আমাকে একটা প্রশ্নের উত্তর দাও তো, আমরা যদি এটা একটা সমকোণী ত্রিভুজ বলি, তাহলে কোণ এ প্লাস কোণ বি প্লাস কোণ সি ইকুয়াল টু কত লিখতে পারবো? 180 লিখতে পারবো, 180 লিখতে পারবো। কেমন? 180 লিখতে পারবো। আচ্ছা এখানে আমাকে বলো তো, তাহলে বি প্লাস সি সমানে কত লিখতে পারবো? 180 মাইনাস এ লিখতে পারবো না? ইয়েস, গুড। এরপরে দেখো, তাহলে আমরা লিখতে পারবো সাইন কত লিখবো? 180 মাইনাস এ বাই 2, পারলাম লিখতে। এর পরের লাইন দেখো, তাহলে সাইন 180 বাই 2 একবার, মাইনাস এ বাই 2 একবার। আচ্ছা এটা যদি কাটি, তাহলে আমরা লিখতে পারবো সাইন 90 ডিগ্রি মাইনাস এ বাই 2। আচ্ছা তোমরা বলো তো, সাইন 90 ডিগ্রি মাইনাস থিটা ইকুয়াল টু আমরা কি লিখতে পারি? কস থিটা না? লিখতে পারি। তাহলে এখানে কে আছে? এ আছে। তাহলে এখানে কে ছিল? থিটা ছিল। তাহলে আমরা থিটা লিখেছিলাম। এখানে কত আছে? এ আছে। তাহলে আমরা কি লিখবো? এ বাই 2 লিখবো। তাহলে আমরা কি লিখবো এর পরিবর্তে? কস এ বাই 2। এটা হয়ে যাবে আমাদের অ্যান্সার। তাহলে তোমাদের অপশন কোনখানে রয়েছে? অপশন রয়েছে অপশন নাম্বার বি। তাহলে 4 দাগের যে প্রশ্ন তার অ্যান্সার হবে অপশন নাম্বার বি।
তো এরপরে চলো নেক্সট প্রশ্ন। আমাদের যেটা বলেছে সেটা বলেছে যে দুটি লম্ববৃত্তাকার চোঙের আয়তন সমান, অর্থাৎ আমরা যে দুটো চোঙ নিব তাদের V1 = V2 আমি ধরে নিলাম। প্রত্যেকে কিন্তু আমাকে কমেন্ট বক্সে জানিও যে তোমাদের এই চোঙের যে আয়তন তার সূত্র কি। চোঙের আয়তনের সূত্র আমাকে কজন বলতে পারবে? না, চোঙের আয়তনের সূত্র হচ্ছে πr²h। আচ্ছা, যদি V1 এর ক্ষেত্রে বলি তাহলে এটা 1 1 লিখবো। আচ্ছা, যদি এটা V2 এর জন্য লিখি πr² লিখবো। এরপরে বলো তোমাকে কি বলে দিয়েছে? তোমাকে বলে দিয়েছে তাদের উচ্চতার অনুপাত বলে দিয়েছে। উচ্চতার অনুপাত, তাহলে আমরা দেখো একটু ভালোভাবে যদি নোটিস করো, পাই পাই কেটে দিতে পারি, কেটে দিলাম পাই পাই। তাহলে r1² বাই r2² আমরা লিখতে পারি h2 ডিভাইডেড বাই h1। আমার কার বের করতে বলেছে? তাদের ব্যাসার্ধের অনুপাত। ঠিকই করেছি। আচ্ছা, এটাকে আবারও লিখতে পারি কি r1 বাই r2 √h2 বাই h1 পারি লিখতে। এরপর আমি মান বসিয়ে দেবো। কার মান বসাবো? আমরা মান বসাবো h1 আর h2। h1 এর মান কত বলে দিয়েছে? 1। আর h2 এর মান কত বলে দিয়েছে? 2। তাহলে 2/1। যদি আমরা লিখি তাহলে আমরা লিখতে পারি কি r1 বাই r2 √2/1। তার মানে r1 r2 কত হয়ে যাবে? √2/1। এটা হয়ে যাবে আমাদের কিন্তু অ্যান্সার। অর্থাৎ অপশন নাম্বার বি ইজ দ্য রাইট অ্যান্সার ফর দিস কোয়েশ্চেন নাম্বার 5। অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। দেন চলো আমাদের নেক্সট প্রশ্ন। আমাদের নেক্সট প্রশ্ন কিন্তু খুবই একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন দিয়েছে। প্রত্যেকটা প্রশ্ন কিন্তু এই পেজে গুরুত্বপূর্ণ দিয়েছে। কেমন? দেখো 16 15 17 16 15 x 19 17 আর 14 বলছে সংখ্যাগুরু মান 15 হলে x এর মান কত? আচ্ছা, একটু তাকাও তো ভালো করে প্রত্যেকে বইটার দিকে। 16 কবার আছে? দুবার আছে। 17 কবার আছে? দুবার আছে। তাহলে 16 আর 17 যদি দুবার করে থাকে আর আমাদের যদি সংখ্যাগুরু মান 15 হয়, আমরা জানি সংখ্যাগুরু মান কাকে বলবো? যার মানটা সব থেকে বেশি থাকবে। তার মানে এখানে 15 দুবার আছে, তাহলে দুবার থাকার জন্য 15 যদি 3 বার থাকে তাহলে আমি তাকে সংখ্যাগুরু মান বলতে পারবো। তার মানে এখানে আমার অপশন হয়ে যাবে কত? না, অপশন নাম্বার এ ইজ দ্য রাইট অ্যান্সার। অর্থাৎ অপশন নাম্বার এ হয়ে গেল এই দাগের জন্য রাইট অ্যান্সার হয়ে গেছে। এরপরে চলে যাই আমরা শূন্যস্থান পূরণে। তো শূন্যস্থান পূরণে আমরা যাব। সেই শূন্যস্থান পূরণের প্রশ্নগুলো প্রত্যেকে একটু ভালো করে দেখে নিও, কারণ শূন্যস্থান পূরণে একটু মিস্টেক কিন্তু তোমাদের জন্য কিন্তু অনেক ক্ষতিকর হতে পারে। 1 বছরের সুদ ও আসল, মানে আসল ও সুদের অনুপাত দেওয়া আছে। বার্ষিক সুদের হার বের করতে বলেছে। খুবই একটি ইন্টারেস্টিং প্রশ্ন। দেখো, আসল বলে দিয়েছে কত? পি বলে দিয়েছে কত? 8x। আমি x ধরে নিলাম, অনুপাত দেওয়া আছে বলে। কেমন? আচ্ছা, সুদ আসল, সুদ প্লাস আসল, আসল কত বলে দিয়েছে? 9x। আচ্ছা বলো তো, সুদ আসল থেকে যদি আমি আসলটা বিয়োগ করে দিই কি পেয়ে যাব? সুদ পেয়ে যাব। তাহলে সুদ সমানে আমরা কি পাবো? 9x - 8x পেয়ে যাব x। এটা হয়ে গেল আমার কি? আই। তাহলে আই আমি পেয়ে গেলাম। এখানে দেখো আর কি বলে দিয়েছি? 1 বছর, অর্থাৎ সময়টা টি বলে দিয়েছে 1 ইয়ার। তাহলে আমাকে আরটা ক্যালকুলেট করতে বলেছে। ইজিয়েস্ট প্রসেস, প্রত্যেকেই বুঝতে পারছো। এরপরে তাহলে আমরা কি জানি? আই সমানে কি? p/100। আমাকে আর ক্যালকুলেট করতে হবে। তাহলে আর সমান আমরা কি লিখবো? i × 100 ডিভাইডেড বাই p × t। তাহলে এখানে আই কত বলে দিয়েছে? x, p কত বলে দিয়েছে? 8x ইন্টু 100 ডিভাইডেড বাই টি কত? 1। x কেটে দাও, 2 25। তাহলে অ্যান্সার কত হলো? 25/2, মানে হচ্ছে 12.5। 12.5 হচ্ছে তোমাদের রাইট অ্যান্সার। ক্লিয়ার প্রত্যেকে? এরপরে চলো নেক্সট প্রশ্নে। তো নেক্সট প্রশ্নে আমাদেরকে কি বলে দিয়েছে? না, নেক্সট প্রশ্নে বলেছে 7x²। ভালো করে দেখবে, 7x² - 12x প্লাস 18 = 0। এই সমীকরণে বীজদ্বয়ের সমষ্টি এবং গুণফলের অনুপাত বের করতে হচ্ছে। তাহলে বীজদ্বয়ের সমষ্টি আর গুণফলের অনুপাত। আমি যদি এই সমীকরণটাকে ax² প্লাস bx প্লাস c = 0 সঙ্গে যদি তুলনা করি, তাহলে আমরা লিখতে পারি a = 7, b = -12 and c হচ্ছে 18। লিখতে পারবো আমরা? ইয়েস অর নো? ইয়েস। এবারে তো দেখো, যদি আমরা একবার আলফা প্লাস বিটা বের করতে চাই তাহলে আমরা কি করব? না, আমরা বলবো -b/a, -b/a। আর যদি আলফা আর বিটা বের করতে চাই তাহলে আমরা কি বলবো? না, c/a। ভালো করে দেখো, মন দিয়ে দেখো,
এক্ষুনি অঙ্কটা হয়ে যাবে। তাহলে দেখো এদের দুজনের অনুপাত বের করতে বলেছে, যদি আমাকে এদের দুজনের অনুপাত বের করতে হয় তার মানে আমি বলতে পারি কি মাইনাস বি বাই এ ডিভাইডেড বাই সি বাই এ সমানে সমানে, মন দিয়ে দেখো এদিকে। তাহলে এখানে কত বলে দিয়েছে, আচ্ছা এখানে আমরা সবার প্রথমে মানগুলো বসিয়ে নিই কেমন। তাহলে মাইনাস যদি মান বসাই তাহলে মাইনাস কত, বি এর মান কত মাইনাস 12 ডিভাইডেড বাই কত 7, এখানেও যদি আমরা মান বসাই কত বসাবো না 18 ডিভাইডেড বাই 7 বসালাম। তাহলে আমরা কি করব আলফা প্লাস বিটা ডিভাইডেড বাই আলফা বিটা ইকুয়াল টু আমরা কি লিখবো মাইনাস মাইনাসে প্লাস, তাহলে 12 বাই 7 18 বাই 7, 7 7 কেটে দাও, তাহলে আমরা কত পেলাম 12 বাই 18, 6 দুগুণে 12 6 তিনে 18, 6 তিনে 18, 6 তিনে 18 কেমন। তাহলে আলফা প্লাস বিটা ইজ টু আলফা বিটা ইকুয়াল টু আমরা কত পেলাম 2:3, তাহলে 2:3 হয়ে যাবে আমাদের জন্য কিন্তু রাইট অ্যান্সার। ওকে, এত অবধি প্রত্যেকে ভালো করে খাতায় টুকে নাও, দেন যাবো আমরা কিন্তু নেক্সট প্রশ্নে। তো এরপরে কিন্তু নেক্সট যে প্রশ্নটি রয়েছে সেটা হচ্ছে 3 দাগের প্রশ্ন। কি প্রশ্ন রয়েছে না সমকোণী ত্রিভুজের অতিভুজকে ব্যাস করে বৃত্ত অঙ্কন করলে বৃত্তটি ড্যাশ বিন্দু দিয়ে যায়, সমকৌণিক বিন্দু দিয়ে যায়। প্রত্যেকে খাতায় নোট করে নাও কি বিন্দু দিয়ে যায়, সমকৌণিক বিন্দু দিয়ে যায়। এর পরবর্তী যে প্রশ্নটা দেখো, তোমরা এই প্রশ্নটা কিন্তু কোনো জায়গায় একটা সিঙ্গেল পেজে বইয়ে কিন্তু দেখতে পাবে না, ওই জন্য এই প্রশ্নটা কিন্তু একটু ভালো করে করবে কেমন। বইয়ে কিন্তু এই প্রশ্নের কোনোভাবেই কিন্তু উদাহরণও দেওয়া নেই, কোথাও দেওয়া নেই। তাহলে কি আছে সেক স্কয়ার থিটা প্লাস 1/1 প্লাস কট স্কয়ার থিটা প্লাস 3 সাইন স্কয়ার থিটা, একটু মন দিয়ে বুঝবে। আচ্ছা বলো তো এই যে সেক থিটা দেখতে পাচ্ছ, এই সেক থিটাকে আমরা কি লিখতে পারি কস থিটা লিখতে পারি, 1/sec থিটা ইকুয়াল টু কস থিটা লিখতে পারি। আচ্ছা 1/sec থিটাকে যদি কস থিটা লিখে এটা লিখবো 4 কস স্কয়ার থিটা, ইয়েস লিখতে পারি। এরপরে বলো এইটাকে আমরা কি লিখতে পারি, এইটাকে আমরা 1/কোসেক স্কয়ার থিটা প্লাস 3 সাইন স্কয়ার থিটা লিখতে পারি। এরপরের লাইন দেখো 4 কস স্কয়ার থিটা প্লাস এই যে 1/কোসেক আছে এটাকে আমরা লিখতে পারি সাইন থিটা, সাইন স্কয়ার থিটা প্লাস 3 সাইন স্কয়ার থিটা। আচ্ছা এটা যদি যোগ করে দিই ভালো করে দেখো তো, কস স্কয়ার থিটা প্লাস 4 কস স্কয়ার থিটা লিখতে পারবো। 4 যদি আমরা কমন নিয়ে নিই তাহলে এটাকে, আচ্ছা এটা 4 সাইন স্কয়ার থিটা হবে, সাইন স্কয়ার থিটা। আচ্ছা এটাকে একটু ভালো করে যদি লিখি তাহলে সাইন স্কয়ার থিটা প্লাস কস স্কয়ার থিটা আমরা লিখতে পারবো। আচ্ছা সাইন স্কয়ার থিটা প্লাস কস স্কয়ার থিটার মান কত না 1, তাহলে 4 × 1, তাহলে অ্যান্সার আমার কত বেরিয়ে গেল, অ্যান্সার আমার কিন্তু বেরিয়ে গেল 4, তাহলে 4 হবে কিন্তু রাইট অ্যান্সার। এরপরে চলো আমরা যাই নেক্সট প্রশ্নে কেমন। নেক্সট প্রশ্ন আমাদের জন্য যেটা বলেছে একটি তল বিশিষ্ট ঘনবস্তুর নাম গোলক, একটি তল বিশিষ্ট ঘনবস্তুর নাম হচ্ছে গোলক। এত অবধি ভালো করে প্রত্যেকে স্ক্রিনশট নিয়ে নাও। নেক্সট যে প্রশ্নটা বলেছে যে শ্রেণীর পরিসংখ্যা বেশি তাকে ড্যাশ মানের শ্রেণী বলা হয়, যে শ্রেণীর পরিসংখ্যার মান বেশি তাকে ড্যাশ শ্রেণীর পরিসংখ্যা বলা হয়, তাকে কি বলা হয় মডেল, কি বলা হয় মডেল বলা হয়। লিখে রাখো প্রত্যেক খাতায় কি বলা হয় মডেল বলা হয়। দেন চলো আমরা 3 দাগের প্রশ্ন সত্য মিথ্যায় যাই। সত্য মিথ্যার যে প্রশ্নগুলো আমাদের জন্য রয়েছে খুবই একটি ইম্পর্টেন্ট প্রশ্ন, ফার্স্ট প্রশ্ন কেমন। দেখো কি বলেছে নির্দিষ্ট পরিমাণ টাকা বার্ষিক নির্দিষ্ট শতকরা হারে সুদে নির্দিষ্ট সময়ের জন্য চক্রবৃদ্ধি সরল সুদের থেকে কম হবে। আচ্ছা বলো তো চক্রবৃদ্ধি সুদ কথার অর্থ কি না, চক্রবৃদ্ধি কথার অর্থ হচ্ছে যে মূলধনটা সেটা পরবর্তী সময়ে 1 বছর পরে যে সুদটা হবে তার সঙ্গে আসল হবে এবং সেই আসলটা আবার পরবর্তী 1 বছরের জন্য কিন্তু খাটবে। তো সেক্ষেত্রে তোমরা বুঝতেই পারছো সরল সুদ আর চক্রবৃদ্ধি সুদ কোনোভাবেই কিন্তু এক হবে না, সরল সুদের মান কমবে এবং চক্রবৃদ্ধি সুদের মান কিন্তু ধীরে ধীরে বাড়বে। তো এক্ষেত্রে আমি যদি তোমাদেরকে বলি 1 বছরের ক্ষেত্রে প্রায় সমান হতে পারে বা 1 বছরের ক্ষেত্রে কমের ক্ষেত্রে প্রায় সেম হতে পারে, বাট কোনোভাবে 1-এর বেশি বছরের ক্ষেত্রে চক্রবৃদ্ধি সুদ আর সরল সুদ কোনোভাবেই কিন্তু একই হতে পারে না। তাহলে এই বিবৃতিটা কি হয়ে যাবে, বিবৃতিটি হয়ে যাবে মিথ্যা, বিবৃতিটি হয়ে যাবে মিথ্যা। এরপরে দেখো নেক্সট যে প্রশ্নটি বলেছে 2 দাগে
দুয়ের দাগে বলেছে 75 আর বলেছে 147। আচ্ছা ভালো করে দেখো তো আমরা দুটোকে ভাঙবো কিভাবে। আচ্ছা 75কে ভাঙতে পারি আমরা 5 দ্বারা। 5 দ্বারা যদি ভাঙি কতই ভাঙবে এটা, তাহলে 5 দিনে কত হয়ে যাবে 15। তাহলে আমরা লিখতে পারি এটাকে √5 × 5 × 3, তার মানে 5 √3 লিখতে পারবো। ইয়াস, এটাকে যদি আমরা ভাঙি কিভাবে ভাঙবো, এটাকে যদি আমরা 7 দ্বারা ভাঙবো তাহলে 7 2 × 14, 7 × 7, 7 3 হয়ে যাবে 21। তারপরে আমরা লিখতে পারবো √7 × 7 × 3, মানে 7 √3। দেখো তিনি এটা সমজাতীয়ই তো হলো রে বাবা, তার মানে সদৃশ্যকরণই হবে অ্যান্সার। এটা হয়ে যাবে কি, এটা হয়ে যাবে সত্য। তাহলে আমরা প্রথমে পেলাম 1 নম্বরে অ্যান্সার, আমরা কি পেলাম 1 নম্বরে অ্যান্সার পেলাম মিথ্যা, 2 নম্বরে অ্যান্সার আমরা কি পেলাম সত্য। এরপরে চলো 3 নম্বরের প্রশ্ন। বলছে একটি বৃত্তয় একটি নির্দিষ্ট সরলরেখার সমান্তরালে 2-এর অধিক স্পর্শক অঙ্কন করা যায়। 3 নম্বরে প্রশ্ন বলেছে একটি বৃত্ত একটি নির্দিষ্ট সরলরেখার সমান্তরালে 2-এর অধিক স্পর্শ অঙ্কন করা যায়। কোনোভাবেই সম্ভব নয়, 2-এর অধিক কোনোভাবেই কিন্তু অঙ্কন করা যায় না। এটা হয়ে যাবে কি মিথ্যা, এটা কি হয়ে যাবে মিথ্যা। দেন চলো নেক্সট প্রশ্নে। নেক্সট প্রশ্ন বলেছে যে যদি এটা হয় তাহলে sec স্কয়ার আলফা প্লাস cos স্কয়ার আলফা এর সর্বনিম্ন মান 2 হবে। তাহলে যদি এটা বলে তোমাদেরকে গাণিতিক গড় আর জ্যামিতিক গড় এই দুইয়ের মধ্যে রিলেশনটা তোমাদেরকে জানতে হবে। কি বললাম, জ্যামিতিক গড় আর যে আমাদের গাণিতিক গড় তার দুজনের মধ্যে যে রিলেশন সেটা জানতে হবে। আমরা 4 দাগের প্রশ্ন করছি, কেমন করবো সবার প্রথমে কিন্তু গাণিতিক গড় লিখবো। গাণিতিক গড়ের ক্ষেত্রে আমরা কি লিখবো a + b/2, আর যে জ্যামিতিক গড় সেটা আমরা কি লিখবো না, সেটা আমরা লিখবো যে √ab। যদি আমরা লিখি তাহলে এখানে a আর b এর জায়গায় কার মান বসাবো, sec স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা /2 কি লিখবো √sec স্কয়ার থিটা × cos স্কয়ার থিটা। আচ্ছা cos স্কয়ার বা cos কে আমরা 1/sec লিখতে পারি, তাহলে 1/sec যদি লিখি এটা কেটে যাবে, কেটে গেলে আমরা কি লিখবো sec স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা /2 ইকুয়াল টু হয়ে যাবে 1। তাহলে আমরা লিখতে পারি sec স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা ইকুয়াল টু 1। এটা হয়ে যাবে কিন্তু আমাদের সরি ইকুয়াল টু কত না, ইকুয়াল টু হলো 2। এটা হয়ে গেল কিন্তু আমাদের রাইট অ্যান্সার। তার মানে এখানে কি বলে দিয়েছে সর্বনিম্ন মান 2। তাহলে সর্বনিম্ন মান কত হতে পারে, তাহলে সর্বনিম্ন মান কত হতে পারে 2 হতে পারে। তাহলে এটা হয়ে যাবে কি না 4 দাগের যে প্রশ্ন রয়েছে সেটা হয়ে যাবে কিন্তু সত্য। কি হয়ে যাবে সত্য। দেন চলো আমাদের লাস্ট প্রশ্ন সত্য মিথ্যার। কেমন বলেছে লাস্ট প্রশ্ন বলছি, আরো দুটো রয়েছে। একটি নিরেট গোলকের ব্যাসার্ধ দ্বিগুণ করলে গোলকটির আয়তন দ্বিগুণ হয়। কি দ্বিগুণ করলে, ব্যাসার্ধ দ্বিগুণ করলে। আচ্ছা 5 দাগের প্রশ্নটা দেখো, গোলকের যে আয়তন রয়েছে সে আয়তনের সূত্র কি কেউ বলতে পারবে আমাকে কমেন্ট বক্সে ও জলদি করে লিখে দেখাও। কি আমরা জানি কি না v1 আমরা লিখলাম 4/3 পাই r3। কত লিখলাম 4/3 পাই r3। আচ্ছা v2 লিখবো, কি বলেছে ব্যাসার্ধ দ্বিগুণ করলে। আচ্ছা তার মানে আমরা লিখতে পারি 4/3 পাই 2r তার হোল কিউব। আচ্ছা যদি লিখি তাহলে আবার লিখতে পারি 4/3 পাই 8r3। আচ্ছা যদি 8টাকে আগের দিকে করে দিই তাহলে কি হবে 8/4/3 পাই r3। আচ্ছা এটা কে, একটু ভালো করে তাকিয়ে দেখো, এটা কে, এটাই তো v1। তাহলে এটা v2 ইকুয়াল টু 8, আমরা লিখতে পারি কি v2 ইকুয়াল টু 8 × v1। তাহলে কগুণ হবে 8 গুণ হবে। যদি ব্যাসার্ধ দ্বিগুণ করি তাহলে আয়তন হয়ে যাবে কত 8 গুণ। তার মানে এটা হয়ে যাবে আমাদের বিবৃতিটি কি 5 দাগের বিবৃতিটি হয়ে যাবে কি মিথ্যা। কি হয়ে যাবে মিথ্যা। দেন চলো লাস্ট প্রশ্নে, সমযৌগিক পরিসংখ্যার লেখচিত্রকে ওজাইভ বলে। কি বলে ওজাইভ বলে, ইজ আ রাইট অ্যান্সার। কি বলে ওজাইভ বলে, লিখে রাখো প্রত্যেকে। এটা হয়ে গেল কি ওজাইভ বলে, রাইট অ্যান্সার। তো চলো এরপরে যাই আমরা 2 দাগের প্রশ্নে।
দেখো আমরা প্রত্যেকটা যে পেজ, সেই পেজে আমরা 1 আর 2 দাগের প্রশ্নগুলোই কিন্তু সলভ করছি। আর যদি তোমরা লং প্রশ্নে কোনো জায়গায় আটকাও কোনো পেজে, সেটা কিন্তু আমাকে কমেন্ট বক্সে জানিয়ে দিও যে এই পেজের আমরা এই প্রশ্নগুলো আটকাচ্ছি। তাহলে তোমাদের কমেন্ট দেখে আমি একটা সিরিজ নিয়ে আসবো বা একটা ভিডিও নিয়ে আসবো, যেখানে তোমাদের ওই কমেন্ট করা দাগগুলোকে নিয়ে কিন্তু আলোচনা করব লং প্রশ্নে। ঠিক আছে, তো এরপরে চলো 2 দাগের প্রশ্ন, কারণ বেশিরভাগ পেজেই দেখবে তোমরা বইয়ের থেকেই লং প্রশ্ন দিয়ে থাকে, অর্থাৎ কমন প্রশ্নই দিয়ে থাকে। এই পেজে আমরা যেমনভাবে ভৌত বিজ্ঞান, যেমনভাবে জীবন বিজ্ঞান নিয়ে আলোচনা করব, তেমনভাবেই আমরা কিন্তু এই যে ইউটিউব চ্যানেল, এর মাধ্যমে তোমাদের কিন্তু মাধ্যমিকের লাস্ট মিনিট সাজেশন কিন্তু প্রোভাইড করব। লাস্ট মিনিট সাজেশন প্রোভাইড করব, তার সাথে ক্লাস 11-এর কিন্তু যে তোমরা যারা সায়েন্সে পড়বে তাদের জন্য কিন্তু কেমিস্ট্রি ক্লাসেও কিন্তু আসতে চলেছে। তো অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না, অবশ্যই চ্যানেলটিকে কিন্তু সাবস্ক্রাইব করে রাখো, কেমন? এরপরে চলো 4 দাগের প্রশ্ন। তো 4 দাগের যে 1 প্রশ্নটা রয়েছে, খুবই একটি ইম্পর্টেন্ট প্রশ্ন, ভালো করে দেখো। বলেছে 400 টাকা 2 বছরের সমূল চক্রবৃদ্ধি 441 টাকা। ভালো করে দেখো, তাহলে 400 টাকা, তাহলে পি কত বলে দিয়েছে? 400 টাকা। কত বছরের? 2 বছরে। তাহলে টি কত? 2 বছর। আচ্ছা, সমূল চক্রবৃদ্ধি কত বলেছে? 441 টাকা। তাহলে এ বলে দিয়েছে কত? 441 টাকা। এরপরে আমাকে বলেছে বার্ষিক যে শতকরা চক্রবৃদ্ধি সুদের হার সেটা কত। তাহলে এর যে সূত্র, এটা কার চক্রবৃদ্ধি সুদের সূত্র? তাহলে এ সমান আমরা কি জানি? পি ইন্টু 1 প্লাস r/100 টু দি পাওয়ার n, এটা হচ্ছে সূত্র। তাহলে এ কত? 441, পি কত? 400, 1 প্লাস r/100, টি কত মানে n কত? n হয়ে গেল 2। একটু ভালো করে খেয়াল করো, এই অঙ্কটাই অনেকে কিন্তু অনেক রকম ভাবে করবে, যোগ করবে, তারপরে স্কোয়ারে আনবে, এরকম অনেক রকম করবে। বাট আমি তোমাদেরকে রিকোয়েস্ট করব, এই 441-এর নিচে নিয়ে চলে আসো 400-কে। ডান। তাহলে আমরা লিখতে পারবো 1 প্লাস r/100, তার মাথায় স্কোয়ার। আচ্ছা বলো তো, এই স্কোয়ারটা এদিকে আসলে কি আকারে আসবে? রুট ওভার। তাহলে আমি যদি রুট ওভার করে দিই 441 ডিভাইডেড বাই 400 ইকুয়ালটা আমরা করতে পারবো 1 প্লাস r/100। তাহলে এটা কার? এটা 20, 21/20 ইকুয়ালটা আমরা কত লিখবো? 1 প্লাস r/100। এই একটাকে এদিকে নিয়ে আসো। তাহলে আমরা কি লিখবো? 21 মাইনাস 20/20 ইকুয়াল টু r/100। ইয়েস। দেন চলো নেক্সট, তাহলে 1/20 হয়ে যাবে না? 1/20 ইকুয়াল টু r/100। তাহলে 1/20 যদি লিখি, তাহলে r সমান আমরা কি লিখবো? না r সমানে আমরা লিখবো, তাহলে কত লিখবো? না 100/20। তার মানে অ্যান্সার হয়ে গেল কত আমার? 5। তাহলে অ্যান্সার আমার কত হয়ে গেল? না অ্যান্সার হয়ে গেল কিন্তু আমার 5। তোমরা যখন অ্যান্সার লিখবে এর ক্ষেত্রে, তাহলে অতএব দিয়ে কি লিখবে? অতএব দিয়ে লিখবে যে বার্ষিক সুদের হার কত পার্সেন্ট? 5%। বার্ষিক সুদের হার 5%। এটা তোমরা কিন্তু ভাষাতে অ্যান্সার লিখবে। এরপর চলো নেক্সট প্রশ্ন। আমাদের যে নেক্সট প্রশ্ন দিয়েছে, বলছে ক, খ, গ তাদের মূলধনের অনুপাত দেওয়া আছে। কি কি দেওয়া আছে? ক, খ আর গ। তাহলে ক ইজ টু খ ইজ টু গ দেওয়া আছে। কত দেওয়া আছে? 1/6 ইজ টু 1/5 ইজ টু 1/4। মন দিয়ে একটু বুঝবে। তাহলে এখান থেকে আমাকে সবার প্রথমে এদের কি করতে হবে? লসাগু করে নিতে হবে। তাহলে 6, 5 আর 4 যদি লসাগু করি 2 দ্বারা যাবে, 2 3 6, 5 2 2 4। তাহলে দেখো, যদি আমি যদি লসাগু করি, তাহলে লসাগু করলে কত হবে? না 3 2 6, 6 5 30 আর 30 2 কত হবে? 60। তাহলে আমি প্রত্যেকটাকে আমি কি করব? 60 দ্বারা গুণ করে দেবো উপরে। তাহলে 60/6 ইজ টু 60/5 ইজ টু 60/4। তাহলে 10 কত হবে? 12 5 60 আর কত হবে? এটা 15 হলো। তাহলে আমরা অ্যান্সার কত পেলাম? 10 ইজ টু 12 ইজ টু 15। তাহলে আমি গয়ের লাভ্যাংশ বের করতে বলেছে। তাহলে গয়ের লাভ্যাংশ কত হবে? না অতএব গ এর লাভ্যাংশ ইজ ইকুয়াল টু কত হবে? না টোটাল যে টাকা লাভ্যাংশে সেটা ইন্টু 3700 টাকা সম্ভবত, হ্যাঁ, তার সঙ্গে কি হবে? না গয়ের আনুপাতিক ভাগা। তাহলে গয়ের অনুপাত কত? 15, উপরে 15 আর নিচে প্রত্যেকটা যোগফল। তাহলে 10 প্লাস 12 প্লাস 15।
তাহলে কত লিখবো 3700 ইন্টু 15 ডিভাইডেড বাই 37। তাহলে কাটাকাটি করলে কত হবে 100, তার মানে অ্যান্সার হয়ে যাবে কত 1500 টাকা। 1500 টাকা পাবে কে গ। একই রকমভাবে তোমাকে যদি ক্ষয়ের ক্ষেত্রে বের করতে বলতো তাহলে আমরা এখানে কত লিখতাম 15 পরিবর্তে 12। তোমাকে যদি কয়ের ক্ষেত্রে বের করতে বলতো তাহলে এখানে কত লিখতাম এর পরিবর্তে 10 হলো। তাহলে 1000 টাকা পেতো আর একজন 1200 টাকা পেতো। আমি লিখেই দিচ্ছি, তাহলে ক পেতো কত না ক পেতো 1000 টাকা আর খ পেতো কত খ পেতো হচ্ছে তোমার 1200 টাকা। তিনটার যোগফল দেখো 3700 হবে। কেমন? এরপরে চলো নেক্সট প্রশ্ন। নেক্সট প্রশ্ন দেখো আমাদের বলেছে, এটা দুটো স্ক্রিনশট তোমরা নিয়েছো আশা রাখি। চলো নেক্সট প্রশ্নে আমরা যাই। নেক্সট প্রশ্ন কিন্তু খুবই একটি ইম্পর্টেন্ট প্রশ্ন দিয়েছে। ওকে, তো তোমরা প্রত্যেকে আশা রাখি ভালো করেই করছো, মন দিয়ে কিন্তু একটু ভালো করে পড়াশোনা করো। মাধ্যমিকের রেজাল্ট কিন্তু খুবই একটি কার্যকরী রেজাল্ট, যেটা কিন্তু তোমাদের ভবিষ্যতে প্রচুর প্রচুর পরিমাণে হেল্প করবে। তো মাধ্যমিকে যত বেশি নাম্বার পাবে তত বেশি তোমাদের কিন্তু হেল্পফুল। কেমন? এরপর চলো, বলেছে এক্স স্কোয়ার মাইনাস 22x প্লাস 105 সমীকরণ। তাহলে কি বলেছে এক্স স্কোয়ার মাইনাস 22x প্লাস 105 ইকুয়াল টু 0। এই সমীকরণটাকে যদি আমরা দ্বিঘাত সমীকরণের যে আইডিয়াল সমীকরণ আছে সেটা দ্বারা যদি তুলনা করি, অর্থাৎ এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়াল টু 0, তাহলে এখানে এ সমানে কত? এ সমানে হচ্ছে 1। তাহলে এ মানে এর আগের দিকে যেটা আছে, তাহলে এ সমানে কত হলো 1। বি সমানে কত হয়ে যাবে? বি সমানে হবে -22 আর সি সমানে হয়ে যাবে 105। এটা কিন্তু আমরা পেলাম। এরপরে কি বলছে, যদি বীজদ্বয়, দেখো বীজদ্বয় আলফা আর বিটা বলে দিয়েছে, তাহলে আলফা মাইনাস বিটার মান বের করতে বলেছে। কেমন? তাহলে দেখো আমরা যদি লিখি তাহলে এখান থেকে আমরা কি বের করে নিতে পারবো? আমরা বের করে নিতে পারবো আলফা প্লাস বিটার মান। আলফা প্লাস বিটার মান অর্থাৎ বীজদ্বয়ের যোগফল বা সমষ্টি ইকুয়াল টু আমরা কি লিখবো -b/a। -b/a মানে কত? -22 ডিভাইডেড বাই 1। তারপরে আমরা কত পেলাম? শুধু 22। আচ্ছা, যদি বীজদ্বয়ের গুণফল বলি আলফা বিটা ইকুয়াল টু কি c/a। সি কত এখানে 105 আর এ মানে হচ্ছে 1। তারপরে আমরা অ্যান্সার কত পেলাম 105। এত অবধি ক্লিয়ার প্রত্যেকের? এরপরে বিষয়টা হচ্ছে আমাদেরকে বের করতে বলেছে কার মান? আমাদেরকে বের করতে বলেছে আলফা মাইনাস বিটার মান। এর মান আমাদেরকে বের করতে বলেছে। এবার দেখো, যদি আমরা আলফা বিটা তার হোল স্কোয়ার ইকুয়াল টু লিখি, আমরা কি লিখতে পারবো না আমরা লিখতে পারবো আলফা প্লাস বিটা তার হোল স্কোয়ার মাইনাস 4 আলফা বিটা। 4 আলফা বিটা যদি আমরা লিখি তাহলে এখানে আলফা প্লাস বিটার মান কত? 22 তার হোল স্কোয়ার মাইনাস 4 ইন্টু 105 যদি করি তাহলে 22 আর 22 গুণ করলে কত হবে? আমরা গুণ করি কত হবে? 484। আর এটাকে যদি আমরা গুণ করি কত হবে? 420 হয়েছে। এটা সমানে কি আলফা মাইনাস বিটা তার হোল স্কোয়ার। তাহলে আলফা মাইনাস বিটা তার হোল স্কোয়ার ইকুয়াল টু বিয়োগ করলে কত হবে? 64। তাহলে আলফা মাইনাস বিটা ইকুয়াল টু কত হবে? √64 ইকুয়াল টু অ্যান্সার হয়ে যাবে 8। তাহলে আলফা মাইনাস বিটার মান কত বেরিয়ে গেল? 8 হয়ে গেছে প্রত্যেকের আশা রাখি। এরপরে চলো আমরা নেক্সট প্রশ্নে যাব। কেমন? আমরা এরপরে যে নেক্সট প্রশ্নটা রয়েছে দেখো, প্রত্যেকে একটু ভালো করে দেখো, স্ক্রিনশট নিয়েছো, মুছে দিলাম আমি। নেক্সট যে প্রশ্নটা রয়েছে সেটা কিন্তু ভেদ থেকে দিয়েছে। কেমন? ভেদ থেকে যে প্রশ্নটি দিয়েছে, প্রশ্নটি একটু দেখো প্রত্যেকে। এতগুলো টেস্ট পেপারের পেজ আমরা যদি ঠিকঠাকভাবে ফিল আপ করতে পারি অর্থাৎ কমপ্লিট করতে পারি তাহলে তোমরা কিন্তু অনেকটা পরিমাণে কিন্তু কমনও পেয়ে যেতে পারো। বলেছে এক্স সমানে এ বলে দিয়েছে। কেমন? এক্স সমানে কত বলে দিয়েছে? এ। ঠিক আছে, এটা কিন্তু আমাকে করতে হবে এক্স আর ওয়াই এর মধ্যে আমাকে সম্পর্ক বের করতে বলেছে। আর কি বলে দিয়েছে না এক্স ভেরিজেস টু ওয়াই স্কোয়ার, এক্স ভেরিজেস টু ওয়াই স্কোয়ার এই কথাটা বলে দিয়েছে। কেমন? তাহলে বলো এই এক্স সমানে আমরা কি বলতে পারি? k1y বা ky স্কোয়ার বলতে পারি। আচ্ছা, এখানে দেখো ওয়াই সমানে কত বলেছে? 2a। তাহলে এই যে এক্স, এই এক্স সমানে আমরা কি বলতে পারি? এক্স সমানে আমরা বলতে পারি k ইন্টু 2a তার হোল স্কোয়ার বলতে পারি। তাহলে এক্স ইকুয়াল টু আমরা কি বলতে পারি? k ইন্টু 4a স্কোয়ার। আবার দেখো আমরা বলতে পারি যে এই যে k, তাহলে k সমান আমরা কি বলতে পারি? k সমান আমরা বলতে পারি x/4a স্কোয়ার বলতে পারি। 4a স্কোয়ার বলতে পারি আমরা। এইটা কিন্তু আমরা পেলাম কোথা থেকে পেলাম? x এর ভ্যালু থেকে পেলাম। এরপরে বলো আমাদেরকে কি বলে দিয়েছে না x সমানেই বলে দিয়েছে a। তাহলে x সমানে যদি a হয় তাহলে আমরা বলতে পারি a/4a স্কোয়ার। তাহলে a যদি কেটে দিই তাহলে কত পেলাম আমরা? 1/4
4a, এটা পেয়ে গেলাম কিন্তু কে, তাহলে কে সমানে কত পেলাম আমরা 1/4a। আচ্ছা এই মানটাকে যদি আমরা এখানে পুট করে দিই তাহলে x ভেরিজেস টু কত, x ভেরিজেস টু x সমানে কত, x সমানে হচ্ছে ky স্কোয়ার। তাহলে আমরা যদি এখানে পুট করে দিই তাহলে x ইকুয়াল টু আমরা কত লিখবো 1/4a ইন্টু y স্কোয়ার লিখতে পারবো। লিখি তাহলে এর পরের লাইনে আমরা কি লিখতে পারবো, এর পরের লাইনে আমরা লিখতে পারবো 4ax ইকুয়াল টু কত লিখতে পারবো y স্কোয়ার। এটা হয়ে গেল কিন্তু x আর y এর মধ্যে আমাদের যে রিলেশন, সেই রিলেশন আমরা কিন্তু পেয়ে গেলাম। কেমন? তো এরপরে দেখো নেক্সট যে প্রশ্নটি বলেছে খুবই একটি ইম্পর্টেন্ট প্রশ্ন, জ্যামিতি থেকে দিয়েছে, সদৃশ্য কোণী থেকে দিয়েছে। কি দিয়েছে না ত্রিভুজ এ বি আর সি, ত্রিভুজ এ বি আর সি, আর একটা কি ত্রিভুজ বলে দিয়েছে, একই ত্রিভুজ সদৃশ্য ত্রিভুজ বলে দিয়েছে, আরেকটা বলে দিয়েছে আমাদেরকে ডি ই এফ। তাহলে কোন ডি ই এফ যদি বলে দেওয়া থাকে একটু মন দিয়ে বুঝবে, এ বি বিসি সি এ বাহুগুলি যথাক্রমে এর সঙ্গে সমান, মানে কি বলে দিয়েছে অনুরূপ বাহু বলে দিয়েছে, অনুরূপ বাহু। তাহলে অনুরূপ বাহু যদি বলে দেওয়া থাকে তাহলে আমরা বলতে পারি কোণ এ ইকুয়াল টু কোণ ডি, কমা কোণ বি ইকুয়াল টু কোণ ই, কারণ সদৃশ্য কোণী, তাহলে সদৃশ্য কোণী মানে অনুরূপ কোণ সবগুলো, তাহলে কোণ সি ইকুয়াল টু হচ্ছে কোণ এ বলতেই পারি আমরা। আচ্ছা এরপরে বলো তো আমার কার মান দেওয়া আছে, তাহলে কোণ এর মান দেওয়া আছে, তাহলে কোণ এ ইকুয়াল টু কোণ ডি ইকুয়াল টু কত দেওয়া আছে, প্রত্যেকে একটু খাতাটা দেখবে 47 ডিগ্রি দেওয়া আছে। আচ্ছা এটা কোণ বি ইকুয়াল টু কোণ ই ইকুয়াল টু আমরা কত লিখতে পারবো 83 ডিগ্রি। ভালো করে দেখো তাহলে এর মান আমরা জানি না, একটা ত্রিভুজের তিনটা কোণের সমষ্টি কত ডিগ্রি হয় 180 ডিগ্রি, তাহলে আমরা বলতে পারি কোণ এ প্লাস কোণ বি প্লাস কোণ সি ইকুয়াল টু 180 ডিগ্রি। তাহলে এখানে এ এর মান কত 47 ডিগ্রি, এখানে বি এর মান কত 83 ডিগ্রি, প্লাস কোণ সি ইকুয়াল টু কত 180 ডিগ্রি। তাহলে এখান থেকে আমরা আরামসে কি বের করে নিতে পারবো কোণ সি, তাহলে কোণ সি ইকুয়াল টু কত হবে 180 মাইনাস 47 প্লাস 83, যদি যোগ করি তাহলে কত হবে 180 মাইনাস 0 আর 12/13, ওকে, আচ্ছা 12/13 আর হয়ে যাবে কত ডিগ্রি 50 ডিগ্রি। তাহলে কোণ সি হয়ে গেল কত ডিগ্রি 50 ডিগ্রি, কিন্তু 50 ডিগ্রি। এরপরে আমরা কিন্তু বাম সাইডটা মুছবো এবং বাম সাইডে চলে যাব আমরা কিন্তু পরের প্রশ্নে। এই বাম সাইডটা আমরা বুঝলাম, ওই দিকের প্রশ্নটা তোমরা পজ করে একটু তুলে নিও অ্যান্সারটা, আর যদি স্ক্রিনশট নিতে চাও আমি পরবর্তীতে সরে গেলে স্ক্রিনশট নিয়ে নিও। এরপরে বলেছে দেখো কি বলেছে, খুবই একটি প্রশ্নটা ইম্পর্টেন্ট প্রশ্ন বলেছে, একটি সমবাহু ত্রিভুজের পরিবৃত্ত এবং অন্তর্বৃত্তের ব্যাসার্ধের অনুপাত তোমাকে বের করতে বলেছে। আচ্ছা পরিবৃত্ত এবং অন্তর্বৃত্তের যে ব্যাসার্ধের দৈর্ঘ্য হয় সেটা তোমরা জানো, কেউ সূত্র জানো? তাহলে পরিবৃত্তের ক্ষেত্রে কি হয় না, পরিবৃত্তের ক্ষেত্রে যে ব্যাসার্ধ হয় সেটা হয় a/√3, আর অন্তর্বৃত্তের ক্ষেত্রে কি হয়, অন্তর্বৃত্তের ক্ষেত্রে কি হয় a/2√3। যদি আমাকে এর অনুপাত বের করতে হয় তাহলে আমরা কি বলবো a/√3 ইজ টু a/2√3, √3 এ কেটে গেল, তাহলে 1:1/2 মানে 2:1 হয়ে যাবে এর রাইট অ্যান্সার। এখন তোমরা কিন্তু দুটোকে একসঙ্গে স্ক্রিনশট নিয়ে নাও, দেন কিন্তু আমরা যাব নেক্সট প্রশ্নে। তো এরপরে তোমরা আশা রাখি স্ক্রিনশট নিয়ে নিয়েছো। নেক্সট প্রশ্নটা কিন্তু খুবই একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন, প্রত্যেকে একটু মন দিয়ে কিন্তু বুঝবে। আমি এরপরে কিন্তু ডান সাইড থেকে লেখা শুরু করবো, ওকে, তাহলে তোমাদেরও লিখতে সুবিধা হবে। কেমন দেখো বলে দিয়েছে ABC একটি সমদ্বিবাহু ত্রিভুজ, যেখানে বলে দিয়েছে কি না AB স্কোয়ার ইকুয়াল টু 2AC স্কোয়ার। মন দিয়ে বুঝো, আমি এটাকে লিখতে পারবো কি AB স্কোয়ার ইকুয়াল টু AC স্কোয়ার প্লাস AC স্কোয়ার। যদি লিখি তাহলে দেখো এখানে আবার কি বলে দিয়েছে না AC ইকুয়াল টু হচ্ছে BC, তাহলে একটা এসির জায়গায় আমরা BC স্কোয়ার লিখতে পারি প্লাস AC স্কোয়ার লিখতে পারি। এবার একটু তাকাও তো প্রত্যেকে মন দিয়ে, এটা যদি একটা ত্রিভুজ হয় তাহলে অতিভুজ স্কোয়ার সমান লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার, মানে এটা অতিভুজ আর এটা লম্ব এটা ভূমি যদি হয় তাহলে কোনটা 90 ডিগ্রি, কোণ সি, তাহলে কোণ সি হয়ে যাবে কত ডিগ্রি 90 ডিগ্রি। এটা হয়ে যাবে তোমাদের কিন্তু পরবর্তী অ্যান্সার। এরপরে চলো আমরা যাব পরের প্রশ্নে। পরের যে প্রশ্নটি দিয়েছে দেখো প্রত্যেকে ভালো করে দেখবে, বলেছে tan 4 θ
ইন্টু ট্যান 6 থিটা ইকুয়াল টু 1। এখানে থিটা 6 থিটা সূক্ষ্মকোণ বলেছে, শুধু তো 6 থিটা সূক্ষ্মকোণ হবে না, দুটোই সূক্ষ্মকোণ হবে। কারণ একটা যখন আমরা ত্রিকোণমিতির অঙ্ক করি, একটা 90 ডিগ্রি হলে এটাও সূক্ষ্মকোণ এটাও সূক্ষ্মকোণ, তাহলে দুজনের যোগফল কত হবে? দুজনের যোগফল হবে 90 ডিগ্রি। তাহলে আমরা বলতে পারি কি 4 থিটা প্লাস 6 থিটা ইকুয়াল টু 90 ডিগ্রি, কারণ এটা একাই 90 ডিগ্রি, দুজনের যোগফল 90 ডিগ্রি। তাহলে আমরা বলতে পারি 10 থিটা ইকুয়াল টু 90 ডিগ্রি। তাহলে থিটা সমান আমরা কত বলতে পারবো? 90 ডিভাইডেড বাই 10, কাটাকাটি করলে কত আসবে অ্যান্সার? 9 ডিগ্রি। তাহলে 9 ডিগ্রি যদি চলে আসে, আমাদেরকে কার মান বের করতে বলেছে? অতএব ট্যান 5 থিটার মান বের করতে বলেছে। আমরা লিখবো কত? ট্যান 5 ইন্টু 9, 5 9 কত হয়? 45। তাহলে ট্যান কত ডিগ্রি? 45 ডিগ্রি। তাহলে অ্যান্সার কত হয়ে যাবে? অ্যান্সার হয়ে যাবে 1 হয়ে যাবে কিন্তু এর রাইট অ্যান্সার। দুটো স্ক্রিনশট নিয়ে নাও, দেন যাবো আমরা কিন্তু পরবর্তী প্রশ্নে। হয়ে গেছে আশা রাখি প্রত্যেকে। এরপরে চলো আমরা যাই নেক্সট প্রশ্নে, কেমন? তো এরপরের যে প্রশ্নটি বলেছে, সেই প্রশ্নটা কিন্তু খুবই একটি গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন দিয়েছে। এরপরের যে প্রশ্নটা সেটা বলেছে যে সাইন 6 আলফা প্লাস কস 6 আলফা প্লাস 3 সাইন আলফা ইন্টু কস স্কোয়ার আলফা। তো দেখো এটাকে আমরা কি লিখতে পারি না, সাইন, এটাকে যদি আমরা লিখি সাইন স্কোয়ার আলফা তার হোল কিউব প্লাস কস স্কোয়ার আলফা তার হোল কিউব প্লাস 3 সাইন আলফা ইন্টু কস স্কোয়ার আলফা লিখতে পারি আমরা এটাকে। এটা যদি এ কিউব প্লাস বি কিউবের সূত্র ফেলি, এ কিউব প্লাস বি কিউবের সূত্র ফেলি, তাহলে কি লিখবো? সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা। হয়েছে? তো আমরা কি সূত্রটা লিখবো না, আমরা সূত্রটা লিখবো সাইন স্কোয়ার আলফা প্লাস কস স্কোয়ার আলফা তার হোল কিউব মাইনাস 3 সাইন স্কোয়ার আলফা ইন্টু কস স্কোয়ার আলফা ইন্টু সাইন স্কোয়ার আলফা প্লাস কস স্কোয়ার আলফা, পরবর্তীতে কি আছে 3 সাইন স্কোয়ার আলফা ইন্টু কস স্কোয়ার আলফা। ভালো করে মন দিয়ে বুঝবে, এর মান আর এর মান দুজনের মান কিন্তু 1, তাহলে 1 এর হোল কিউব মানে 1ই হবে, আমি 1ই লিখলাম, মাইনাস 3 সাইন স্কোয়ার আলফা ইন্টু কস স্কোয়ার আলফা প্লাস 3 সাইন স্কোয়ার আলফা ইন্টু কস স্কোয়ার আলফা। এই পার্ট কেটে যাবে, তাহলে অ্যান্সার কত রইল? পরবর্তীতে 1। এটা হয়ে গেলে কিন্তু এর পরবর্তী প্রশ্নের উত্তর। তারপরে আমরা যাব কিন্তু নেক্সট প্রশ্নে। বলছে যদি একটি ঘনকের প্রত্যেকটি ধারের দৈর্ঘ্য 50% বৃদ্ধি করা হয়, তাহলে ঘনকটির আয়তন শতকরা কত বৃদ্ধি পাবে? বৃদ্ধি করলে তো 50% বৃদ্ধি করব, তারপর আমরা কি লিখবো? ধরি বলবো বা মনে করি বলবো ঘনকের প্রতিটি বাহুর দৈর্ঘ্য ইকুয়াল টু কত? a। তাহলে ঘনকে যদি প্রতিটি বাহুর দৈর্ঘ্য a হয়, তার আয়তন কত হবে? আয়তন হবে a কিউব। ঘনকের দৈর্ঘ্য কত বলছে? 50% বৃদ্ধি করলে, তাহলে বৃদ্ধি করলে দৈর্ঘ্য কত হবে? বৃদ্ধি করলে দৈর্ঘ্য কত হবে? দৈর্ঘ্য ইজ ইকুয়াল টু হবে আমাদের কত? a প্লাস a/2, মানে হয়ে যাবে কত? 3a/2। তাহলে 3a/2 হয়ে গেল তার কিন্তু দৈর্ঘ্য। এরপরে বলো যদি তার আয়তন বের করি, তাহলে আয়তন কত হবে? আয়তন হবে 3a/2 তার হোল কিউব ইকুয়াল টু 27a³/8। এবার তার যদি আয়তন কত বৃদ্ধি পাচ্ছি না, বৃদ্ধি পাওয়া আয়তন ইকুয়াল টু আমরা কত লিখবো না, এটা মাইনাস এটা, তাহলে 27a³ মাইনাস a³। যদি আমরা এরপরে যদি বিয়োগটা করি তাহলে কি হবে? 27a³ মাইনাস 8a³। যদি বিয়োগটা করি তাহলে ভালো করে দেখো প্রত্যেকে, এটা যদি বিয়োগ করি কত হবে? 19a³/8। তাহলে এর পার্সেন্টেজ শতকরা কত বৃদ্ধি পেয়েছে যদি তোমাকে বের করতে বলে, তাহলে আমরা কি করব? যত বৃদ্ধি পেয়েছে ডিভাইডেড বাই যার উপর বৃদ্ধি পেয়েছে ইন্টু 100। এই এ কেটে যাবে, এটা দ্বারা যদি কাটি কত হবে? এটা যদি কাটি তাহলে কত হবে? এখানে রইবে 2, এখানে হবে
তাহলে এটা কিন্তু অ্যান্সার হয়ে যাবে কত না, অ্যান্সার হয়ে যাবে হচ্ছে 19 × 25 ডিভাইডেড বাই 2%। এটা কিন্তু ক্যালকুলেশন তোমরা করে নেবে, কেমন? এরপরে এটা পর্যন্ত তোমরা কিন্তু স্ক্রিনশটটা নিয়ে নাও, দেন কিন্তু আমরা যাব নেক্সট প্রশ্নে। নেক্সট প্রশ্ন বলেছে একটি গোলকের, একটি নিরেট গোলকের বক্রতলের ক্ষেত্রফল এস এবং আয়তন ভি হলে, তাহলে তাদের এই যে এস আর ভি যেটা দিয়েছে তাদের কত হবে, এই অ্যান্সারটা তোমাকে কিন্তু বের করতে বলেছে, কেমন? তাহলে সবার প্রথম আমাদেরকে যেটা বলেছে সেটা নিরেট গোলক বলেছে। তাহলে নিরেট গোলকের ক্ষেত্রফলের সূত্র আর নিরেট গোলকের আয়তনের সূত্র তোমাকে জানতে হবে। তাহলে আয়তনকে ভি দ্বারা ডিনোট করা হয়, তাহলে ভি সমান কি প্রত্যেকে আমাকে কমেন্ট করে জানাও, বারবার জিজ্ঞাসা করছি। 4/3 পাই আর কিউব। আচ্ছা, ক্ষেত্রফল মানে এস, এস মানে আমরা কি বলবো 4 পাই আর স্কোয়ার, 4 পাই আর স্কোয়ার। এরপরে আমরা কি করব না এস কিউব ডিভাইডেড বাই ভি কিউব, এটা তোমাকে ভি স্কোয়ার এটা বের করতে বলেছে। তাহলে যদি তোমাকে এটা বের করতে বলে তাহলে আমরা কি লিখবো 4 পাই আর স্কোয়ার তার হোল কিউব ডিভাইডেড বাই 4/3 পাই আর তার হচ্ছে হোল স্কোয়ার। তাহলে আমরা যদি লিখি তাহলে আমরা লিখবো 4 × 4 × 4 × পাই কিউব × r⁶। যদি আমরা এটা লিখি 4 × 4 × 4 আর উপরে চলে যাবে কত, উপরে চলে যাবে 3 × 3 × 3, নিচে থাকবে কত পাই স্কোয়ার আর থাকবে হচ্ছে r⁶। আর কেটে গেল, পাই পাই কেটে গেল, একটা পাই 4 4 পুরো সবগুলো কেটে গেল। তাহলে 3 × 9 = 27 × পাই, তাহলে 27 × পাই হয়ে গেল কিন্তু এর রাইট অ্যান্সার। প্রত্যেকে কিন্তু ভালো করে খাতায় তুলে নেবে, কেমন? এরপরে লাস্ট, এই দাগের লাস্ট প্রশ্ন এবং আমাদের আজকের সিরিজের লাস্ট প্রশ্ন। আজকের সিরিজে যদি সিরিজটা পুরোটা ভালো লাগে অবশ্যই লাইক করো, বন্ধুদের মধ্যে শেয়ার করো। যারা এখন পর্যন্ত শর্ট কোশ্চেন নিয়ে অনেক চিন্তিত তাদেরকে আমাদের এই চ্যানেলে জয়েন করিয়ে দাও। WBT এর প্রত্যেকটা পেজ ধরে ধরে আমরা জানুয়ারি মাসের মধ্যে কিন্তু কমপ্লিট করার কিন্তু চেষ্টা করবো। আর তোমাদের সাপোর্ট যদি পাই, তোমাদের ভালোবাসা যদি পাই, তোমাদের যদি সাবস্ক্রাইব সংখ্যা তোমরা যদি আমাকে বাড়িয়ে নিয়ে চলে যাও, আমিও তোমাদের কিন্তু প্রত্যেক দিন 2টো করে ভিডিও দেওয়ার কিন্তু প্রচেষ্টা রাখবো। অর্থাৎ একটা করে ভৌত বিজ্ঞান, একটা করে কিন্তু ম্যাথ। অর্থাৎ তোমাদের ভালোবাসা, তোমাদের সাপোর্টই কিন্তু আমাকে কিন্তু অনুপ্রেরণা জাগাবে, কেমন? তাহলে এক্স, এই এক্স এর মান বের করতে বলছে। তাহলে এক্স বার ইকুয়াল টু আমরা কি জানি, কেউ একটু কমেন্ট করে জানাও তো এক্স বার ইকুয়াল টু আমরা কি জানি, জানো প্রত্যেকে? তাহলে কি a + h ইন্টু সামেশন অফ UIFI ডিভাইডেড বাই FI। ঠিক বললাম? ঠিক বলেছি? ঠিক বলেছি? আর এখানে এই যে UI যেটা দিয়ে দিয়েছে এটা আমার কত বলেছে xi - 25 ডিভাইডেড বাই 10, যেটা বলে দিয়েছে ভালো করে যদি তোমরা নোটিস করো, এখানে এইটা হচ্ছে a আর এইটা হচ্ছে h। তাহলে যদি আমরা মান বসাই, এর মান কত, এর মান হচ্ছে 25, h কত 10 ইন্টু UI সামেশন কত বলে দিয়েছে 20 আর FI কত বলে দিয়েছে 100। যদি আমরা কাটি 1 2 1 2 তাহলে কত হলো 25 + 2 মানে অ্যান্সার হয়ে গেল কত 27। তাহলে 27 হয়ে যাবে কিন্তু, তো 27 কিন্তু হয়ে যাবে এর রাইট অ্যান্সার। তো আশা রাখবো প্রত্যেকের কিন্তু আজকের এই সিরিজটা কিন্তু খুব ভালো লেগেছে। লাস্ট স্ক্রিনশটটা কিন্তু নিয়ে নাও, প্রত্যেকে কিন্তু ভালো করে পড়াশোনা করো, মন দিয়ে পড়াশোনা করো। পড়াশোনার বিকল্প কিন্তু কিছু নয়। মাধ্যমিকে যদি তোমরা টেস্টের থেকে 100 থেকে 150 নাম্বার বাড়াতে চাও তাহলে কিন্তু খুব মন দিয়ে তোমাদেরকে পড়াশোনা করতে হবে। পড়াশোনাটাই সব থেকে ইম্পর্টেন্ট। সময় নিয়ে বাড়িতে পড়াশোনা করো, টেস্ট পেপার সলভ করো। যদি অসুবিধা হয়, কথা দিচ্ছি, যদি অসুবিধা হয় আমাকে কমেন্ট করো। তোমাদের জন্য পার্সোনালি আমি একটা গ্রুপ ক্রিয়েট করব এবং সেখানে তোমাদেরকে নিয়ে কিন্তু আমি আবারও কিন্তু ক্লাস করব, যেখানে তোমাদের ম্যাথকে অনেকটা স্ট্রং করে তুলতে পারবো, আমি এই আশা রাখি। তো যদি ভিডিওটা ভালো লাগে লাইক করো। তোমরা যদি চাও আরও বেশি করে ম্যাথ ক্লাস পেতে অবশ্যই বন্ধুদের মধ্যে শেয়ার করো। ভিউজ সংখ্যা যত বাড়বে, লাইক যত বাড়বে, সাবস্ক্রাইবার সংখ্যা যত বাড়বে, তত কিন্তু তোমাদেরও প্রফিট হবে, কারণ তোমাদের জন্য ভিডিও তত বেশি আসতে শুরু করবে। কেমন? চলো বাই, দেখাচ্ছি নেক্সট ভিডিওতে। প্রত্যেকে ভালো থাকবে, প্রত্যেকে সুস্থ থাকবে।